আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, অবগত আছেন যে উপদেষ্টা নাহিদ ভাই তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার কারণটা হচ্ছে যে তাদের একটা নতুন দল ঘোষণা হবে 28 ফেব্রুয়ারি, নাগরিক কমিটি নামে। তো এই দলের প্রধান হিসেবে তাকে হয়তো নির্বাচিত করা হয়েছে, তার নেতৃত্বে এই দলটি সামনের দিকে এগিয়ে যাবে। তো যার কারণে আসলে কোনো রাজনৈতিক নতুন দল গঠন করলে পারে সরকার আর থাকার সুযোগ নাই। তো সেই জন্যই কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তো যাই হোক, এখন আমি একটা বিষয় বলতে চাই আপনাদেরকে, একটু অনুরোধ করব। দেখেন, এই যে নতুন দল যদি নাহিদরা বের করে নাগরিক কমিটি হিসেবে, এই দলটা 2 বছর হোক 5 বছর পরে হোক, এই দলের ভ্যালু থাকবে না। এই দলকে মানুষ ওইভাবে পছন্দ করবে না, ভালোবাসবে না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এটা কি বলতেছেন, এটার এটার প্রমাণ কি? প্রমাণ আমি আপনাদের সামনে দিই। আচ্ছা, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে না? সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? বিপি নুরুল হক নূর সহ তার যারা সহযোদ্ধা ছিল না? তো তখন কিন্তু মানুষ, তারা যখন আন্দোলন আপনার করলো, সফল হইলো, তখন দেশের মানুষ নুরুল হক নূরকে ভালোবাসতে শুরু করলো। তারপরে দেশের সবাই সবাই নুরুল হক নূর সহ তাদের সহযোদ্ধাদেরকে ভালোবাসতো, সাপোর্ট করতো। এবং তখন কিন্তু সেই অনুপ্রেরণা থেকে কিন্তু নুরুল হক নূররা এবং ছাত্ররা তারা কিন্তু একটা চিন্তা ভাবনা করলো যে একটা নতুন ধারার রাজনীতি তারা শুরু করবে। তো নতুন ধারার রাজনীতি যখন তারা শুরু করলো, এরপর আমরা দেখলাম যে তাদের সেই রাজনীতি নিয়ে গণ অধিকার পরিষদ গঠন করা হলো। সেই গণ অধিকার পরিষদ, দেখা গেল যে কয়েকদিন পরে বিতর্ক সৃষ্টি হলো গণ অধিকার পরিষদ নিয়ে, ছাত্রদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলো, নুরুল হক নূরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলো। এরপরে নুরুল হক নূরের বিরুদ্ধে বিভিন্ন রকমের কেলেঙ্কারি, বিভিন্ন অভিযোগ, দুই গ্রুপ তৈরি হয়ে গেলো। গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আস্তে আস্তে গণ অধিকার পরিষদের ভ্যালু, নুরুল হক নূরের ভ্যালু, সব কিছুই কিন্তু আস্তে আস্তে হ্রাস পাইতে শুরু করলো। জনগণের কাছ থেকে, রাজনৈতিক দলের কাছ থেকে তাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা সব কিন্তু হ্রাস পেয়েছে না? এর পরবর্তীকালে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যেটা সংগঠিত হলো, হাসিনার পতন ঘটলো, একটা বিপ্লব হইল, নতুন সরকার আসলো। এই বিপ্লবের যারা নায়ক ছিল তাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা এখন কিন্তু সেই গণ অধিকার পরিষদকে মানুষকে ওই সময় যতটা ভালোবাসতো, নুরুল হক নূরকে যতটা মানুষ ভালোবাসতো এবং তাদের দিকে যতটা ফোকাস ছিল দেশের জনগণের, সেই ফোকাসটা এখন আপনি বলেন আছে তাদের দিকে? তাদের দিকে ওই ফোকাসটা এখন নাই। সেই ফোকাসটা এখন জনগণের, সেই ফোকাসটা কিন্তু এখন এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে চলে এসেছে। ছাত্রদের ফোকাসটাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে বড় বড় যারা সমন্বয়ক আছে, নেতা যারা আছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের দিকে কিন্তু চলে এসেছে। দেখেন, এটা কিন্তু ডাইভেট হয়ে গেছে। হিসাব মিলাবেন, আমার কথাগুলো একটু খাটাবেন, ব্রেন খাটাবেন যে শামীম ভাই কী কথাগুলো বলে। আমি যে বললাম যে 4-5 বছর পরে এই যে নাগরিক কমিটি হিসেবে যেটা দল আসতেছে নাহিদ ভাই নেতৃত্বে, আরও যারা সমন্বয়করা আছেন সবাই যুক্ত হবেন, এরা 4-5 বছর পরে এদেরকেও মানুষ ওইভাবে গ্রহণ করবে না। এদেরকে মানুষ ভুলে যাবে। এদের দিকে জনগণের ফোকাস থাকবে না, ফোকাসটা অন্যদিকে চলে যাবে। তার প্রমাণ এটাই যে নুরুল হক নূরের যে অবস্থান ছিল, তাদের দলের যে অবস্থান ছিল, সেই ফোকাসটা এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে এবং এদিকে চলে এসেছে। ঠিক অনুরূপভাবে 4-5 বছর পরে যখন নতুন কোনো বিপ্লব সংগঠিত হবে, কারণ আমাদের বাংলাদেশ তো আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের অবস্থা কী। যে সময় যে সরকারে আসে সেই ফ্যাসিবাদী হওয়ার প্রচেষ্টা চালায়। তো এখন সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার, এখনই বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে দুর্নীতি, বিভিন্ন রকমের অপরাধ কার্যক্রম কিন্তু বিভিন্ন দল করতেছে। তো এই বাংলাদেশ ভালো হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। এই দেশে যদি ভালো করতে চান আপনি, তাহলে কোরআনের শাসন ছাড়া হবে না। আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী দলকে ক্ষমতায় নিতে হবে। ইসলাম মনোভাবাপন্ন যেসব লোকজন আছে তাদেরকে ক্ষমতায় নিতে হবে। তারা যদি কঠোরভাবে দেশ পরিচালনা করে, ইসলামী শরিয়াত বিধান প্রতিষ্ঠিত করতে পারে, কার্যকর করতে পারে, তাহলেই ধরেন যে এই দেশ দুর্নীতিমুক্ত বলেন, সন্ত্রাসমুক্ত বলেন, দর্শকমুক্ত বলেন, সব কিছু করা সম্ভব, নাহলে সম্ভব না। তো আমি যেটা বলতে চাই, তো বাংলাদেশের যে অবস্থা, পরিবেশ পরিস্থিতি, এখনও বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ক্ষমতায় যাক এটা চায় না। এই জন্য ইসলাম ক্ষমতায় আসা খুব কঠিন ব্যাপার। যদিও এবার মানুষ বুঝতেছে যে জামাত ইসলাম হয়তো ক্ষমতায় চলে আসবে, তো ক্ষমতায় তো বললেই হবে না, সেখানে জনগণের কিন্তু একটা কন্ট্রিবিউশন, জনগণের একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা কি আসলে জনগণ করবে, নাকি দিন শেষে ভোটের সময় তারা তাদের ইমান বিক্রি করে দেবে, টাকার কাছে ভোট বিক্রি করে দেবে? এটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেকবার হয়েছে। অতএব এত আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতেছে, ঠিক আছে? তো বাংলাদেশের জনগণ কিন্তু খুব ডেঞ্জারাস, কোন সময় পাল্টি নেয় এটা কেউ বলা যায় না। তো যাই হোক, তো আগামী 4-5 বছর পরে যদি কোনো বিপ্লব সংগঠিত হয়, কিংবা কোনো নতুন ধারার কোনো ছাত্ররা যদি কোনো বিপ্লব সংগঠিত করে, তখন কিন্তু মানুষের তখনকার ফোকাসটা কিন্তু সেই সময় তাদের দিকে চলে যাবে। তখন কিন্তু এই যে এই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এত বড় একটা কাজ করলো, এই ফোকাসটা এখন যেভাবে আসছে তাদের উপরে, তখন কিন্তু তাদের উপরে থাকবে না, তখন তাদের উপরে চলে যাবে। ঠিক নুরুল হক নূরের দলের ওপর অথবা নুরুল হক নূরের উপরে যেভাবে ফোকাস ছিল এখন নাই,
ঠিক অনুরূপভাবে এখন যাদের উপর ফোকাস আছে 2-5 বছর পরে তাদের উপর ফোকাস চলে যাবে, এদের কথা মানুষ ভুলে যাবে। কারণ আমাদের বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসলে পারে মানুষ পিছনের ইস্যু ভুলে যায়। এটা হচ্ছে বাংলাদেশের কালচার, নীতি। সেই জায়গা থেকে আমি এই আত্মবিশ্বাসের সাথে আমি বলতে চাচ্ছি, আজকে নাহিদ ইসলাম সে যে সরকার থেকে পদত্যাগ করলো এবং নতুন দলের জন্য, এই নতুন দলে সে নেতৃত্ব দেবে, অনেক দূর এগোবে, আমরা শুভকামনা জানাই। কিন্তু এটা 2-5 বছর 10 বছর পরে তাদের অবস্থা ভালো থাকবে না, তাদেরকে মানুষ ওইভাবে মূল্যায়ন করবে না। এবং দেখা যাবে এই নতুন দলকে কেন্দ্র করে, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে 2 গ্রুপ তৈরি হয়েছে সারা বাংলাদেশে, হয়েছে না? সেটা নিয়ে মারামারি কাটাকাটি বিভিন্ন রকম ঝগড়া ফেসাদ হচ্ছে না, একে অন্যকে বহিষ্কার করতেছে না? তো আপনি কি মনে করেন যে এই নাগরিক কমিটি দিলে পারে সারা বাংলাদেশে যদি তারা কমিটি দেয়, তারা তো নির্বাচনের জন্যই কমিটি দেবে এবং আগামীতে ক্ষমতায় আসতে চায় এরকম একটা ভাব তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি নিজেদের মধ্যে নিজেরা মারামারি বলেন, ছাত্রলীগ ভিতরে প্রবেশ করে। ইতিমধ্যে আপনারা শুনেছেন নাগরিক কমিটিতে অনেক জায়গায় কিন্তু ছাত্রলীগের লোকজন ঢুকছে, সে অভিযোগও কিন্তু আছে। তো সব মিলে এই দলটি বিতর্কিত হবে। আর যেহেতু তারা রাজনৈতিক একটা দল খুলতেছে, রাজনৈতিক দল খোলার আগে তাদেরকে কিন্তু সব দলই পছন্দ করে। ওই বিএনপি বলেন, ছাত্রদল বলেন, শিবির বলেন, জামাত বলেন, সব আরও যত রাজনৈতিক দল আছে দেশের মানুষ তাদেরকে কিন্তু নিরপেক্ষভাবে সবাই ভালোবাসে এই যে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু যখন তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু আর বিএনপি পছন্দ করবে না, ছাত্রদল পছন্দ করবে না, এখনই পছন্দ করে না। আর তখন তো দূরের কথা, জামাত শিবিরের কথা বাদ দেন, জামাত শিবির কখনও কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, সহযোগী মনে করে। অর্থাৎ জামাত শিবির কারোর বিরুদ্ধে কথা বলে না ওইভাবে, অন্যায় প্রতিবাদ ছাড়া তারা কখনো সমালোচনা করে না। সেই জায়গা থেকে জামাত শিবিরের কাছ থেকে এরা সেফ থাকবে। কিন্তু অন্যান্য দল তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করবে, তাদের বিরুদ্ধে বক্তব্য দেবে। তাদের এখনকার যে সম্মান, সেই সম্মান কি তাদের থাকবে না। রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু বিভিন্নভাবে বিতর্কিত হতে থাকবে। তারপর দেখা যাবে কি তাদের দিকে আর ফোকাস থাকবে না, তাদেরকে মানুষ অনেকেই পছন্দ করবে, অনেকেই করবে না, বিতর্ক সৃষ্টি হবে। তো তখন তাদের কি কোনো গ্রহণযোগ্যতা থাকবে আপনাকে বলেন? তাই আমি এই সব বিবেচনা করেই বলতেছি যে আসলে নতুন দল করেন, আপনি যাই করেন, আপনার এই গ্রহণযোগ্য 2 বছর 4 বছর পরে থাকবে না। নুরুল হক নূরের মতন পরিণতি আপনাদের হবে। নুরুল হক নূর যেমন এখন বিএনপির উপর ভর করে চলার চেষ্টা করতেছে, তাদের অধিকার পরিষদ ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, 2 খণ্ড 3 খণ্ড হয়ে গেছে, এখন বিভিন্ন দিকে যাচ্ছে। এই গণ অধিকার পরিষদের মধ্যে কি ছিল না আপনার যারা নাগরিক কমিটিতে এখন আছে, হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, আপনার আক্তার ভাই, তো সেও তো গণ অধিকার পরিষদে ছিল, তো ভেঙে গেছে না? ঠিক এরকমের এই নাগরিক কমিটিও ভেঙে যাবে, 2-3 টুকরা হয়ে যাবে, একে অন্যকে নেতা মানবে না। এ বলবে আমাকে পদ বঞ্চিত করা হয়েছে, আমি প্রধান হব, আমি এখানে কমিটিতে আমাকে নেয় নাই। বিভিন্ন রকমের ভাঙভুং হলে নাগরিক কমিটি 2-3 খণ্ড হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এটা আপনি দেখবেন 2-3 বছরের মধ্যে দেখবেন, মানে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর টের পাবেন আমার কথাগুলো। আমি এমনি বলতেছি না, এটা একটা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে সব কিছু বিবেচনা করে আমি কথাগুলো বলতেছি। তো 2-4-5 বছর পর দেখবেন যে এটা বিতর্কিত হবে, বিভিন্ন রকমের অভিযোগ, কেলেঙ্কারি, বিভিন্ন রকমের ঝামেলায় দেখবেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মানুষগুলো সমন্বয়ক যারা ছিল, তাদের যে একটা গ্রহণযোগ্যতা ছিল, যে একটা ভাবমূর্তি ছিল, এটা আর 2-4-5 বছর পরে থাকবে না, তাই না? থাকবে না। নুরুল হক নূরের যেরকম নাই, সেটা থাকবে না। এই জন্য আমি সবসময় বলে আসতেছিলাম, ভাই সাদিক কায়েমের কথা বলেন, তারপর ফরহাদ ভাই বলেন, সমন্বয়ক, তারা দেখেন কীভাবে দেশকে বাঁচিয়েছে, স্বাধীন করেছে সমন্বয়কদের মধ্যে থেকে। তারপরে আপনার এই যে আপনার আব্দুল কাদের, আরও যত সমন্বয়ক আছে এদের সাথে মিশে, এবং প্রায় 108 জন সমন্বয়কের কথা বলা হয় যে শিবির থেকে এসেছে, এরা দেশটাকে স্বাধীন করছে। এরা কিন্তু আবার শিবিরে ফিরে গিয়েছে, তারা কিন্তু যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতেছে, দিন প্রতিষ্ঠা কাজ করতেছে, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কাজ করতেছে। তাদের নিয়ে কিন্তু কোনো বিতর্ক নয়, কোনো সমস্যা নাই, তারা কিন্তু সম্মান আছেই। সাদিক কায়েম ভাই, তার অনেক সম্মান বেড়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই, আপনারা তো সচেতন ব্যক্তি, আপনারা যেহেতু দেশটাকে স্বাধীন করেছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপিও করেন না, জামাতও করেন না, কিন্তু আপনাদের বিবেচনা করা উচিত ছিল যে নতুন দল করে আপনারা বেশি দিন টিকতে পারবেন না, বিতর্কিত হবেন, 2 দিন পর আপনারা বিতর্কিত হবেন। সেই জায়গা থেকে আপনাদের উচিত, যেহেতু বেশিরভাগ সমন্বয়করা ছাত্র শিবির থেকে এসেছে, আপনারা ছাত্র অবস্থায় ছাত্র শিবিরের মধ্যে যোগদান করা উচিত ছিল। ছাত্র শিবিরে যদি আপনারা যোগদান করতেন তাহলে আপনাদের ক্রেডিট বাড়ত, ছাত্র শিবিরেরও ক্রেডিট বাড়ত, এবং আপনারা ইসলামী দিন প্রতিষ্ঠার যে কাজ, সেই কাজটা করে আপনারা ইহকালেও শান্তি পাইতেন, পরকালে আপনাদের মুক্তির ব্যবস্থা হয়ে যেত। কত দিক দিয়ে আপনাদের লাভ, আপনি চিন্তা করেন, কত দিক দিয়ে আপনাদের লাভ। হ্যাঁ, কারণ ছাত্র শিবির কি, জামাত কি, এদেশে একটি পরীক্ষিত ইসলামী আন্দোলন তারা করতেছে, এবং শত বাধা, নির্যাতন, হত্যা সব কিছু ওভারটেক করে জামাত ইসলামের আজকে অবস্থানটা কি, শিবিরের আজকে অবস্থানটা কি, প্রতিটা ক্যাম্প সারা বাংলাদেশের শিবিরের অবস্থানটা কি, এই বিষয়গুলো আপনাদের জাস্টিফাই করা উচিত ছিল। যেসব সমন্বয়করা কোনো দল করেন না,
আপনার এগুলো বিবেচনা করা উচিত ছিল যে আমরা নতুন কোনো দল না করে আমরা এই দল যত রাজনৈতিক দল আছে এর মধ্যে কোনটা ভালো, কোনটা আমাদের জন্য এহকালেও ভালো হবে, পরকালের জন্য ভালো হবে। মুসলমান হিসেবে আপনাদের ভাবা উচিত ছিল দিন প্রতিষ্ঠার দল করা, ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। সেই জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে কারা সবচাইতে পরীক্ষিত দল, কারা উত্তীর্ণ দল, কাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আছে, গ্রহণযোগ্যতা বেশি আছে, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। জামাত শিবির এই দুটা ছাড়া কি আছে? এখানেও অন্তর্ভুক্ত হওয়ার কথা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলতেছি। তাহলে আপনারা বিতর্কিত হইতেন না, আপনারা অনেক সম্মানও পাইতেন, দেশের মানুষের কাছে আপনাদের একটা গ্রহণযোগ্যতা থাকতো। কারণ জামাত শিবির ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে মানে কি বলবো পরীক্ষিত এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি দল, আগামীতে ক্ষমতায় যাবে এরকম ভাব কিন্তু মানুষ বলতেছে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, বলেছিলাম যে আপনারা এই দলে আসেন, কিন্তু না, আপনারা আমার কাছে মনে হলো যে ভুল পথটা আপনারা বেছে নিয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে স্বাগতম, আপনাদের অধিকার আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, এটা বেশি দিন আপনাদের এই মান সম্মান, আপনাদের এই যে আপনার কি বলে গ্রহণযোগ্যতা, কারণ আমাদের দেশের মানুষকে আপনারা ভালো করেই জানেন, নতুন কোনো কিছু আসলে পারে মানুষ সেটাকে দিকে ফোকাস চলে যায়, পিছনের কথা মনে রাখে না। তা আপনাদের দেখবেন যে 2 বছর 5 বছর পরে আপনাদেরকে মনে রাখবে না। আপনাদের এই কৃতিত্ব এখনই তো বিএনপি স্বীকার করতে চায় না, তারা বলে যে আমরা করেছি, অথচ আপনারা করেছেন, ছাত্ররা করেছেন, এর কৃতিত্ব আপনাদের। কিন্তু এখন তারা সেটাকে ডাইভার্ট করে তাদের দিকে নিয়ে যাচ্ছে। ক্ষমতা আসলে আপনারা কী মনে করেন আপনাদের কোনো ভ্যালু থাকবে? আর আপনারা যে কমিটি দিচ্ছেন সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে, আপনাদের কি একজন এমপি প্রার্থী তিনি পাশ করতে পারবেন? কোনো দিন পাশ করতে পারবেন না, সম্ভব না, পসিবল না। অতএব আপনারা যে স্বপ্ন দেখতেছেন বাংলাদেশে এই সময় নতুন দল করে, প্রথম আপনারা একটা সাপোর্ট পাবেন, ছাত্রদের সাপোর্ট পাবেন সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। যখন অনেক ছাত্ররা যখন পদ বঞ্চিত হবে এবং আপনাদের এই কমিটির মধ্যে দেখবেন যে ঝামেলা বেঁধে গেছে, 2 গ্রুপ তৈরি হয়েছে, মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে, আপনারা এমনিতেই বিতর্কিত হবেন, ট্যাকেল দিতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। ছাত্রলীগ ঢুকে যায়, বিভিন্ন রকমের গ্রুপ ঢুকে গিয়ে সেখানে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করে, আপনাদের মান সম্মান নষ্ট করে। সেখানে নতুন দল তৈরি করলে পারে সেখানেও কিন্তু এই রকমের গ্রুপিং তৈরি হবে, আপনারা ট্যাকেল দিতে পারবেন না, বুঝছেন? ঝামেলা হবে, তখন আপনার বিতর্কিত হবেন, তখন আপনাদের এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এটা ব্যর্থ হয়ে যাবে। আমার কাছে এটাই মনে হয়েছে। দর্শক, অনেকেই আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি। আমি অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, যারা সচেতন এবং মুসলিম যারা আছেন, আপনাদের যদি এহকাল এবং পরকালের মুক্তি আপনারা যদি পেতে চান, এহকালে শান্তি পরকালে মুক্তি, তাহলে আপনাদেরকে ইসলামী দল করতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশে পারফেক্ট ইসলামী দল হিসেবে, হক্কানি ইসলামী দল হিসেবে, বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত দল হিসেবে, এখন জনপ্রিয়তার শীর্ষে হিসেবে জামাত শিবিরই আছে, সেখানে অন্তর্ভুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য কল্যাণ হবে। নতুবা আপনারা যে পথে যাচ্ছেন, এটা আপনাদেরকে হয়তো রিসেন্টলি একটু হয়তো আপনার ভালো অবস্থানে থাকতে পারেন, পরবর্তীকালে ভালো অবস্থানে যাইতে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখেন, এটা আমার কথা লিখে রাখেন। 2 বছর 5 বছর পরে আপনি এটা বুঝতে পারবেন। নুরুল হক নূরের দলের যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেই পরিণতি হবে 2-5 বছর পরে এসে। মনে রাখেন, আমার কথার সঙ্গে যারা একমত আছেন, আমার কথাগুলো যারা বুঝতে পেরেছেন, সমর্থন করতেছেন, কমেন্ট করে একটু জানাবেন আর শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।